30টা বছর বামেরা এ রাজ্যে ক্ষমতায় ছিল। আর সেই ক্ষমতার থাকাকালীন একটা কথা লোকমুখে প্রচার ছিল, বর্ধমান নাকি সিপিএমের লাল দুর্গ। বিশেষ করে বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার রায়না, খণ্ডঘোষ, জামালপুর ছিল বামেদের শক্ত ঘাঁটি। অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে রাজনীতির ময়দানে নামা রীতিমতো কঠিন ছিল। ভয়ে ভক্তিতে অন্য দলের সমর্থক হওয়ার মতো সাহসও দেখাতে পারতেন না অনেকেই। কিন্তু তারই মধ্যে একদা বামেদের ঘাঁটিতে রাজনৈতিক লড়াইয়ের চ্যালেঞ্জ জানাতে এগিয়ে যান কয়েকজন দক্ষিণপন্থী মানুষজন। তাদের মধ্যে অন্যতম জামালপুরের মেহমুদ খান। আজ তাকে এক ডাকে সকলেই চেনেন, জানেন। কিন্তু জনপ্রতিনিধি হবার আগে এই মানুষটি দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। পাশে সহযোগী বলুন আর সহকর্মী বলুন, ভূতনাথ মালিক সহ কয়েকজনকে সর্বসময় কাছে পেয়েছেন। আজ কেটে গেছে অনেকটা বছর। মেহমুদ খান, ভূতনাথ মালিকরা আজ পরিচিত জনপ্রতিনিধি। মাটি মানুষের সরকার ক্ষমতায়। আজ সেটাকেই হাতে করে দুর্বার গতিতে জনসাধারণের জনপরিষেবা চালিয়ে যাচ্ছেন তারা। হাজার হাজার মানুষজন এক ডাকে তাদের সঙ্গে আসেন, ডাকে সাড়া দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে হাজারো লাখো মানুষের জন্য সামাজিক, মানবিক, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিচ্ছেন তারা। কিন্তু মেহমুদ খানরা আজকের রবিনহুড হলেও অনেকটাই বঞ্চনা, অত্যাচার সহ্য করে টিকে থাকার লড়াই চালিয়ে এসেছেন। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, সেচ ব্যবস্থা, রাস্তাঘাট সব কিছুতেই জামালপুর জেলার মধ্যে প্রাধান্য পেয়েছে। ভূতনাথ মালিকদের মতো তরুণ নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন সব কিছুতেই ক্ষমতার আদর্শে চলেন। কাঁধে কাঁধ মিলিয়ে অভিভাবকের মতো থাকেন মেহমুদ খান। একদিন ৭৪টা পঞ্চায়েত আসন পেয়ে তৃণমূল কংগ্রেস তাদের জয়ের যাত্রা শুরু করেছিলেন। আজ জামালপুরের পঞ্চায়েত সমিতি সহ ১৩টা অঞ্চলের প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েতেই তাদের দখলে। বিধায়ক অলোক মাঝি সবসময় এলাকার উন্নয়নে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ান। একদিন মিটিংয়ের জায়গা ছিল না বলে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জামালপুরে এসে কালভার্টে দাঁড়িয়ে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন। আজ সেই সব দলীয় কর্মীরাই মমতার দলকে শিরোপার শিখরে পৌঁছে দিয়েছেন। মেহমুদ খান, ভূতনাথ মালিকরা আর সকলকে নিয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছেন। যাদের পেটের ভাত জুটত না, স্বাস্থ্য পরিষেবা পেতেন না, তাদেরও জীবনটা আমূল পরিবর্তন ঘটে গেছে এসবের জন্য। আমি যে ২০০৬ সাল থেকে সক্রিয়ভাবে এই রাজনীতির মধ্যে ইনভলভ আছি। তার আগে কি অন্য কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন? না, তার আগে অন্য কোনো রাজনৈতিক দল আমি করতাম না। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির আদর্শে আমি আদর্শিত এবং তারপর থেকে তৃণমূল কংগ্রেসটা ভালোবেসেছি এবং তারপর থেকে অ্যাক্টিভলি ২০০৬ সাল থেকে টিল ডেট আমি এই পার্টির সঙ্গে ইনভলভ আছি। বামফ্রন্ট আমলে মানুষের কথা বলার ভাষা ছিল না। আপনাদের সময়ে বামফ্রন্টের পরে আপনারা কথা মানুষের মুখে ফুটিয়েছেন এবং উন্নয়ন করেছেন। এই যে বামফ্রন্টের সময় থেকে যে সংকটগুলো ছিল, কি ধরনের রাজনৈতিক সংকট ছিল? দেখুন, আমরা যদি লাস্ট মোরালেস 34 ইয়ার্সের কথা ভাবি, অর্থাৎ বাম জমানার কথা ভাবি, সেটা ভাবতেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কারণ যে সেই সময় আর আজকের সময়, অর্থাৎ মাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গে এস্টাবলিশড হওয়ার পর, অর্থাৎ 2011 সালের পর থেকে একটা র্যাডিক্যাল চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাই। সেটা যে মানুষের বাক স্বাধীনতার অধিকার। সেই সময় মানুষ কিন্তু যে মন খুলে যে কথা বলবে, এই কথা বলার রাইটটাই মানুষের ছিল না। একটা বিডিও অফিসে এসে কমপ্লেন বলুন, একটা পুলিশ স্টেশনে এসে কমপ্লেন বলুন, এই করার রাইটটাই মানুষের ছিল না। কিন্তু মামাটি মানুষের সরকারের আমলে সেই স্বাধীনতাটা মানুষ কিন্তু পেয়েছে। 2011 সালে পার্টি ক্ষমতায় এসছে, তারপর থেকে এ পর্যন্ত আপনারা এই বামফ্রন্টের লাল দুর্গ জামালপুর আমরা জানতাম যেটা, তো সেই লাল দুর্গে আপনারা কতটা আধিপত্য বিস্তার করতে পেরেছেন রাজনৈতিকভাবে?
দেখুন, আমরা 2011 সালের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের মানে যে তৃণমূল কংগ্রেস যিনি মনোনীত প্রার্থী ছিলেন তিনি জয়লাভ করেছেন। অর্থাৎ এ থেকে এটা স্পষ্ট যে জামালপুরের সাধারণ মানুষ কিন্তু ব্রাহ্মণকে বিজেপি এখানে কতটা জামালপুরে রয়েছে? বিজেপির কোনো মাটি আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমাদের জামালপুরে 238টা আমাদের বুথ আছে, সেখানে মাত্র একটাই মাত্র বিজেপি নির্বাচিত সদস্য আছে, যেটা হচ্ছে জামালপুর 2 এর আন্ডারে আরাসুর। আদারওয়াইজ জামালপুরে বিজেপির কোনো মাটি নেই, কারণ বিজেপি যে সাম্প্রদায়িকতার জিগির তুলে যে রাজনীতি করে সেটা কিন্তু সাধারণ মানুষ সেটাকে মেনে নেন না। এবং শুধু জামালপুর কেন বলবো, পশ্চিমবাংলায় সাম্প্রদায়িকতার কোনো রাজনীতি পশ্চিমবঙ্গে হবে না। সেই কিন্তু পশ্চিমবাংলায় তো বিজেপি বেগ দিচ্ছে, সেটা প্রতিহত করবেন কিভাবে? আমাদের তো দেখুন, বেসিক্যালি আমি যেটা বলবো, জামালপুর নয়, আপনি মিলিয়ে নেবেন আজকের ডেটে যে আসন্ন যে বিধানসভা 2026-এ তৃণমূল কংগ্রেস কিন্তু আরও বেশি সংখ্যক মানে হচ্ছে আসন নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন যাবে। আপনার রাজনীতিতে আপনি কতবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন? আমি 2 টাইমস, মানে হচ্ছে আমি 2018 পর থেকে 2023 এই 2 টাইমস আমি জামালপুর পঞ্চায়েত সমিতির ইলেক্টেড মেম্বার। বর্তমানে আমি আগে মানে দলের নির্দেশে আমি সভাপতি ছিলাম, তার আগে আমি 4 বছর পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে কাজ করেছি। এই আপনার টার্মে আপনি কতটা পঞ্চায়েত সমিতির মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়ন করতে পেরেছেন এবং সরকারিভাবে সেগুলো একটু বলুন, যেগুলো সমস্যা ছিল দেখুন, সমাধান করতে পেরেছেন আমাদের সবাইকে নিয়ে? বেসিক্যালি আমাদের তো জামালপুরটা হচ্ছে এগ্রিকালচারাল বেল্ট, রুরাল বেল্ট বেশি। তো এখানে মানুষের যেটা মানে সব থেকে অসুবিধা ছিল রাস্তাঘাট এবং মানে পানীয় জল, সেটার আজকে 95% সলভড বলতে পারেন। কারণ পথশ্রী প্রকল্পের মাধ্যমে মানে জামালপুরে একাধিক রাস্তা, সেটা কখনো ইমপ্লিমেন্ট করেছে পঞ্চায়েত, কখনো SRDA, এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু জামালপুরে প্রচুর পরিমাণ রাস্তা হয়েছে। এখনও অনেক রাস্তা আমাদের হবে। এবং ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি, আপনি জামালপুরের যদি বিভিন্ন কর্নার ঘুরে দেখেন, সেখানে দেখবেন যে একাধিক শীতল পানীয় জলের প্রকল্প সে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে। জামালপুরে এ পর্যন্ত হেলথ সেন্টার কটা হয়েছে আপনার আসার পর? আমরা হচ্ছে হেলথ সেন্টার আমাদের 18টার অলরেডি আমাদের কাজ কমপ্লিট, এবং বেশ কয়েকটা হ্যান্ডওভারও হয়ে গেছে, এবং আরও সেগুলো কি রানিং অবস্থায় আছে? অবশ্যই সেগুলোর মাধ্যমে আমরা মানে হচ্ছে এখন ওই ভ্যাকসিনেশন যে ক্যাম্পগুলো সেইগুলো দেওয়া হচ্ছে। এবং পঞ্চায়েতের মাধ্যমে কৃষি সেচ ব্যবস্থার কিছু কোনো উন্নয়ন করা গেছে? হ্যাঁ, পঞ্চায়েতের মাধ্যমে হয়েছে বিভিন্ন যে RLI প্রকল্পগুলো, আচ্ছা, সেখানে যে ড্রেনেজ সিস্টেম সেগুলো কিন্তু পঞ্চায়েতের মারফত কিন্তু করা হয়েছে। একাধিক জায়গায় আমরা সোলার সাবমার্সিবল কিন্তু করেছি, যেগুলোর ইরিগেশন অনেক আমাদের হেল্প করেছে। আমাদের মানে ফ্লাডের সময় আমাদের তো ডাউন এলাকা, দামোদর নদী,
পাশেই দামোদর নদী, এই দামোদর নদীকে মাথায় রেখে আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভেবেছিলেন যে এই সব ফ্ল্যাটের এরিয়া, এখানে মানে মানুষের বন্যার সময় বাড়ি ডুবে যায়, ভেঙে যায়, তাতে তারা থাকবে কোথায়, সেই আশ্রয়ের জন্য এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উনি করে দিয়েছিলেন। রাজনীতি করছেন জামালপুরে? আমি প্রায় 17 বছর। আপনি কি তৃণমূল করার আগে অন্য কোনো পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? তৃণমূল করার আগে আমি অন্য কোনো পার্টির সঙ্গে যুক্ত ছিলাম না, এমনি সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলাম। এবং দলে আসা আমরা মমতা ব্যানার্জি আদর্শকে দেখি আমি অ্যাকচুয়ালি মানে দলটা করতে এসেছি। যখন আপনার সিপিএমের অত্যাচার এই বাংলায় বা আমাদের যে সমস্ত এলাকায় গ্রাম অঞ্চলে বাস করতাম, সেই সমস্ত এলাকায় সিপিএমের সরকারের কাছ থেকে বঞ্চিত সাধারণ মানুষ এবং একের পর এক অত্যাচারিত, কোনো কথা চলতো না বা অ্যাকচুয়ালি স্বাধীনতাই ছিল না মানুষের। না, আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার আছে। তারপরে আমরা তৃণমূল কংগ্রেসের প্ল্যাটফর্ম পেলাম। সেই সিপিএমকে এখান থেকে হাঁটালেন কি করে, আপনার মতে কি বলে? সিপিএম তো হারলো। সিপিএম অ্যাকচুয়ালি সারা পশ্চিমবাংলায় যেভাবে সাধারণ মানুষের উপরে লাঞ্ছিত, বঞ্চিত এবং অত্যাচারিত, মানে সিপিএমের অ্যাকচুয়ালি একটা অহংকার এসে গিয়েছিল। চিন্তা ভাবনা করে নিয়েছিলেন যেন ওরা দেহত্যাগ করবেন, তবু ওদের দল কখনো যাবে না। সাধারণ মানুষ গর্জে উঠেছিল এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে সিপিএমকে তাড়াতে আমরা মানে সফল হয়েছি। জামালপুরও সেই একই দিকে, জামালপুর তাই একই। আমলে এটা ছিল লাল দুর্গ বলে আমরা জানি। তো সেই লাল দুর্গে মানুষ কতটা সমস্যায় ছিল, আপনারা কি কতটা দেখেছেন? আমাদের দেখতাই সিপিএমের আমলে লাল দুর্গে যে সমস্যায় ছিল সাধারণ মানুষ, মানে আমরা তো শুনেছি বাইরে কাটে, যেমন জঙ্গলমহল থেকে শুরু করে পিঁপড়ের ডিম খেয়ে মানুষ দিন কাটাতো। মানে গরিবিটা এত ছিল, মানে মানুষের একবেলা খেটে একবেলা দিন চলতো না, বা সাধারণ মানুষ একবেলা হাঁড়ি চাপতো না, আমরা যেটা দেখেছি। আজকে মমতা ব্যানার্জির সেই উন্নয়ন, বাংলার বাড়ি আজকে কিন্তু মানুষের মানে গলিতে গলিতে ছড়িয়ে গেছে এবং যারা পাওয়ার যোগ্য তারাই পেয়েছে। সাধারণ মানুষ, গরিব মানুষ যাদের মাটির বাড়ি ছিল তারা পেয়েছে এবং আজকে পেটের ভাত পেয়েছে, ফ্রিতে রেশন পেয়েছে, রূপশ্রী পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে, সবুজ সাথী পেয়েছে, স্বাস্থ্যসাথী পেয়েছে। এই যে উন্নয়নগুলো মানুষের মানে অতি সাধারণ থেকে অতি সাধারণের ঘরে ঢুকে যাওয়ার জন্য আজকে স্বচ্ছলতা ফিরেছে। আজ ফসলের দাম পায় ঠিকঠাক মানুষ, কৃষক বন্ধু পায়, এককালীন একটা বেনিফিট পায় কৃষকরা। তো আপনি যেহেতু শ্রমিক সংগঠনের নেতা, ওই সময় থেকে এ পর্যন্ত কি কি সুরাহা হয়েছে শ্রমিকদের, বিশেষ করে কৃষি শ্রমিক বা অন্যান্য ছোটখাটো শ্রমিকদের কতটা আপনারা উন্নয়ন করতে পেরেছেন? শ্রমিকদের উন্নয়ন তৎকালীন মানে আন্দোলনের মাধ্যম দিয়ে কেটে যেত। মানে তখন শুধু শ্রমিকরা আন্দোলন করত যে আমাদের মাইনে বাড়াতে হবে, আমাদের সংসার চলছে না, আমাদের কাজ নেই। এই যে জায়গাটা ছিল সেইটা থেকে আমরা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি, শ্রমিকদেরকে কাজ দিতে পেরেছি।
আমাদের মানে মাইনে যে আমরা পেতাম তখন শ্রমিকদের, সেই মাইনে এখন আর ওই চেঁচাতে হয় না। সিপিএম এর আমলে যেমন চেঁচাতে হতো তবে পেতাম, এখন কিন্তু আমরা সেই জায়গাগুলোতে সচ্ছলতার সাথেই শ্রমিকদের মানে পাশে দাঁড়িয়ে আমরা সেই দাবিগুলো আন্দোলনগুলো নিয়ে আমরা যখন কোনো শ্রমিকের জন্য লড়াই দিই তখন কিন্তু আমরা সেগুলোতে সাকসেস হতে পারি, এভাবেই তারা মাইনে পায় এবং সময়ে পায় এবং তাদের সংসারগুলো ঠিকঠাকভাবেই চলে। আমরা এটা মানে এখন পর্যন্ত আমরা যেটা করতে পেরেছি। বাম আমল থেকে আপনি লাল দুর্গ ভেঙেছেন, সেই অবস্থায় তৃণমূল ক্ষমতায় আসার পর আপনি জনপ্রতিনিধি হিসাবে বেশ কয়েকটা বছর আপনি কাজ করছেন পার্টির হয়ে। এখানে বাম দুর্গ ভাঙতে আপনারা কতটা সক্রিয় ছিলেন এবং কাকে কাকে আপনি পাশে পেয়েছেন আজকে যারা আপনার পাশে আছে? যখন দল প্রথম 98 সালে জন্ম হয় তখনই কিন্তু আমি যুক্ত হই। তারপরে ব্লক সভাপতি হয় আমাদের গণেশচন্দ্র ঘোষ, তারপরে গৌরচন্দ্র ঘোষ, তারপরে হয় অরবিন্দ ভট্টাচার্য। কিন্তু তখন যে লড়াইটা শুরু হয়েছিল প্রথম, কিন্তু যে সিপিএমের সঙ্গে যে লড়াই, আমাদের ফেরদৌস রহমান, আমাদের মোরাবাদে বাড়ি, আমাদের তখন 74টা সিট পেয়েছিলাম পঞ্চায়েতে। সেই লড়াই যখন শুরু হয় তখন কিন্তু ভয়ে কেউ বেরোতো না। তখন মাননীয় মুখ্যমন্ত্রী, তখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তখন এসেছিলেন মাধবপুর। তখন একটা যে স্টেজ করব সে অর্থনীতি কাঠামো আমাদের ছিল না। তখন একটা কালভার্ট ছিল, কালভার্টে দাঁড়িয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, উনি দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন। আমরা আতঙ্কিত ছিলাম যে মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো ওখানে গিয়ে ফিরে আসাটা খুব কঠিন ছিল, কিভাবে মানে দমানো যায়, তার জন্য সিপিএমের যত রকম কৌশল নিয়েছিল। তখন আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। তারপর থেকে আস্তে আস্তে আমাদের 11 সাল এসেছে। 11 সালের আগে থেকে লড়াই। 11 সালে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেলমন্ত্রী ছিলেন। তখন আমাদের ইশাক মল্লিক, পাঁচুকুবা রুইদাস মার্ডার হলো। তখন আমাদের বিভিন্ন নেতৃত্ব মন্ত্রীরা এসেছিলেন। এই আমার পার্টি অফিসের পাশে একটা আমার কাপড়ের দোকান খান বস্ত্রালয়, এই খান বস্ত্রালয় আমাদের মন্ত্রী, আমাদের তখন আমাদের মলাইদা এবং আমাদের স্বপনদা, মুকুলদা, যত রকম আমাদের নেতৃত্ব ছিল, মদনদা, কেউ বাদ দেয়নি। এখানে টোটালি এসে আমাদের এখান থেকে শুরু হয়েছিল। আমরা তখন সেই লড়াই একসঙ্গে সংঘবদ্ধ হয়ে, আমি তখন যুবর সভাপতি, তখন লড়াইয়ের সঙ্গে আমরা গোটা দল 1400 ভোটে আমরা জয়লাভ করেছিলাম। 1400 কত ভোটে আমরা জয়লাভ করেছিলাম। এই লড়াই করতে 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 আমরা আজকের যে, তারপরে আমাদের হঠাৎ করে কোনো মানে সিপিএমের একটা উজ্জীবিত হওয়ার পর আমাকে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দেওয়ার পর আমি শুধু তৃণমূলের কর্মী হিসাবেই লড়াই করি। সেই মুহূর্তে আমাদের জামালপুর আমরা সেটা সরিয়ে দেওয়া হলো কেন হঠাৎ? হ্যাঁ, কেন সরিয়ে দেওয়া হলো? কি কারণ সরিয়ে সেটা আমি জানি না। কোনো ব্যাখ্যা পেয়েছেন? না, কোনো ব্যাখ্যা পাইনি। মুহূর্তে এত দলীয় পদ আজ আছে কাল থাকবে না, কিন্তু আবার দল ভালো বুঝবে, দল যেটা সিদ্ধান্ত নেই সেটাই আমরা একমত। তারপরে আবার আমাকে ঠিক এই বিধানসভার 27 দিন আগে আমাকে দায়িত্ব দেওয়া হয়। তারপরে আমাদের পঞ্চায়েতে ভোট আসে, পঞ্চায়েত সমিতি আমরা ভোটে জয়লাভ করি। সেখানে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হই। হওয়ার পর বিভিন্ন উন্নয়নের দিক থেকে যতটা আমাদের সাধ্যমতো সব উন্নয়নে একমাত্র কাণ্ডারি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাদের নির্দেশে, ওনাদের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা সেই কাজগুলো যাতে মানুষের কাছে পৌঁছানো যায় সেই কাজগুলো আমরা করেছি। প্রত্যেকটা মানুষ যাতে, বাংলার মানুষ শান্তিতে বসবাস করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, সেই নিরিখে উন্নয়ন এবং বিভিন্ন ধর্মনিরপেক্ষ যদি একটাই হয়, সেখানে একমাত্র নিরপেক্ষতা বজায় রাখেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে আস্তে আস্তে উন্নয়নের জায়গাটা আমরা এসেছি। তারপরে আমরা বিধানসভায় আমাদের অলোক মাঝিকে ক্যান্ডিডেট করলেন। আমরা সেখানে আমরা লড়াই করে
আমরা 17,865 ভোটে মনে হয় আমরা জিতেছিলাম। তারপরে আবার লড়াই হলো লোকসভায় 36,365 ভোটে 68 ভোটে আমরা লিড করি। তারপরে আগামী এই যে লড়াই চলছে এবং সার্বিক আমাদের পথশ্রী রূপশ্রী আমাদের এই যে বিজেপি 100 দিনের কাজ টোটালি বন্ধ করে দিল। সেই ক্ষেত্রে আমাদের যে দলের পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ ওরা যে লড়াই করলেন, তার সঙ্গে দল লড়াই করার পর সেইগুলো আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে আমরা পৌঁছাতে পেরেছি। সরকার কখনো মিথ্যে কথা বলে না, যেটা কথা বলে সেটা রাখে। বাংলা আবাস যোজনার ঘর সেগুলো আমাদের সার্বিক অনেক মানুষ পেয়েছে, আবার PWL আছে তারাও পাবে। আর এই উন্নয়নের নিরিখে জামালপুর ব্লক কেন গোটা পশ্চিম বাংলায় যে সার্বিক উন্নয়ন, সে উন্নয়নটা কিন্তু আজ পর্যন্ত অন্য কোনো রাজ্যে তো হয়নি। যে সমস্যাগুলো বিজেপি চাইছে তৈরি করতে, সেটা যে বাংলার মানুষ বুঝে গেছে, ধরে ফেলেছে, তাদের যে কোনো মুহূর্তে একটা সাম্প্রদায়িক একটা অশান্তি লাগিয়ে দিয়ে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু বাংলায় কোনো মতে এই কাজগুলো করতে পারবে না। মানুষ সজাগ আছে। জনকল্যাণমূলক, বা যে মানবিক কাজ আপনারা করছেন এই তরুণ তুর্কিদের নিয়ে, হ্যাঁ, সেটা কিভাবে সম্ভব হচ্ছে? এত মানুষকে করে সমাজ কল্যাণমূলক কাজ করা, এর মূল ইয়েটা কি? আমাদের নাগরিক জনকল্যাণ সোসাইটি একটা আমাদের NGO আছে। তো সেইখানে আমরা যেমন লকডাউনে অনেক মানুষ আমাদের সাহায্য করেছিল। যেটা মানুষকে বলেছিলাম যে এই অসহায় মানুষ, তারা রাস্তায় বেরোতে পারছে, তাদের খাদ্য দ্রব্য এই যে জায়গায় আছে তারা অসহায়। তো আমাদের অনেক মানুষ যারা আমাদেরকে দিয়েছিলেন, আমরা তখন একটা হেল্পলাইন খুলেছিলাম যে সত্যিকার যারা অসহায় গরিব মানুষ, যদি আপনাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় আমাদেরকে এই হেল্পলাইনে ফোন করবেন, আমরা যাচাই করে দেবো এবং আপনাদের বাড়িতে খাবার পৌঁছে দেবো। সেই ক্ষেত্রে জামালপুর ব্লকে আমরা প্রায় 10,000 মানুষের বাড়িতে আমরা খাবার পৌঁছে দিয়েছিলাম। সেটা কি রেগুলার? লকডাউনের সময় আমরা প্রত্যেক দিন। এবং যারা এখানে নাপিত আছে, তাদের নাপিতের যেগুলো বন্ধ হয়ে গেছিল তাদেরকে ডেকে এনে আমরা তাদেরকে এখানে দিয়েছি, এবং 5 কিলো চাল, আলু, ডাল, পেঁয়াজ, তেল সব কিছু দিয়েছি। এবং যারা ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণরা অসহায়, তাদের পুজো বন্ধ হয়ে গেছিল, তাদেরকেও ডেকে আমরা কিন্তু তাদেরকেও তাদের খাদ্যদ্রব্য দিয়েছি। এবং টেকার বাসের যারা হেল্পার আছে, যারা কন্ট্রাক্টর, তারা গরিব অসহায় মানুষ, তাদেরকেও আমরা দিয়েছি। যে নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে যে সার্বিক মানুষের চেষ্টা করেছি এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। কারণ তারপরে প্রত্যেক বছর যখন আসে দুর্গাপুজো আসে, 3,000 4,000 মানুষকে